আসসালামু আলাইকুম। তারেক রহমানের জন্য শাহবাগ ছাড়ল ইনকিলাব মঞ্চ। শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান। 2030 সালের মধ্যে 15 লাখ নতুন কর্মী নেবে সৌদি ও আমিরাত। এবং সবশেষে থাকছে শান্ত মুশফিক জুটি দুর্দান্ত ব্যাটিংয়ে সিলেটকে হারালো রাজশাহী। দর্শক দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন কবি কাজী নজরুল ইসলাম কবরস্থানে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষে শনিবার সাময়িকভাবে শাহবাগ এলাকা ত্যাগ করে রাজধানীর আজিজ সুপারমার্কেটের সামনে অবস্থান নিয়েছেন ইনকিলাব মঞ্চের আন্দোলনকারীরা। এক বার্তায় ইনকিলাব মঞ্চ জানায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শহীদ ওসমান হাদির কবর জিয়ারত কর্মসূচির কারণে শাহবাগ মোড়ের ডান পাশে অবস্থিত আজিজ সুপারমার্কেটের সামনে তারা অস্থায়ীভাবে অবস্থান করছেন। বার্তায় আরও জানানো হয়, দুপুর 12টায় পুনরায় শাহবাগ মোড়ে শহীদ হাদি চত্বরে অবস্থান কর্মসূচি পালন করা হবে। একই সঙ্গে শহীদ হাদির হত্যার বিচার নিশ্চিতের দাবিতে সারা দেশের জনতাকে শহীদ হাদি চত্বরে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন কবি কাজী নজরুল ইসলাম কবরস্থানে শহীদ শরীফ ওসমান হাদির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি হাদিসহ জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সকলের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। একই সঙ্গে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরেও ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারেক রহমান। এর আগে শনিবার বেলা 11:15টার দিকে গুলশানের বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা হন তিনি। বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের উদ্দেশ্যেই তার যাত্রা। এদিন আগের 2 দিনের মতো লাল সবুজ রঙে সাজানো বাস ব্যবহার না করে সাদা রঙের একটি গাড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান তারেক রহমান। ফুল দিয়ে সাজানো গাড়িটি চলার সময় রাস্তার দুপাশে বিএনপির নেতাকর্মীদের অবস্থান করতে দেখা যায়। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জোরদার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। টিএসসি থেকে শহীদ হাদির কবর পর্যন্ত 2 স্তরের ব্যারিকেড বসানো হয়। শাহবাগ দিকেও পুলিশের ব্যারিকেড ও কড়া নজরদারি ছিল। এর আগে তারেক রহমানের আগমন উপলক্ষে টিএসসি এলাকায় অবস্থান নেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের নেতাকর্মীরা। সংগঠনের সভাপতি গণেশচন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের নেতৃত্বে তারা রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান কর্মসূচি পালন করেন। বিএনপির মিডিয়া সেলের এক ফেসবুক পোস্টে জানানো হয়, জুলাই গণঅভ্যুত্থানে আহত কোনো ব্যক্তি বর্তমানে পঙ্গু হাসপাতালে ভর্তি না থাকায় সেখানে যাওয়ার কর্মসূচি বাতিল করা হয়েছে। শহীদ হাদির কবর জিয়ারত শেষে তারেক রহমান আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের জন্য যাবেন। উল্লেখ্য, দীর্ঘ 17 বছর পর গত বৃহস্পতিবার লন্ডন থেকে দেশে ফেরেন তারেক রহমান। তার প্রত্যাবর্তনকে ঘিরে ঢাকায় বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। পূর্বাচলের 300 ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনা সমাবেশে সারা দেশ থেকে দলের মনোনীত প্রার্থীরা অংশ নেন। কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রযুক্তির দ্রুত বিস্তার সত্ত্বেও সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে আগামী বছরগুলোতে মানব কর্মীর চাহিদা উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে মার্কিন সফটওয়্যার কোম্পানি সার্ভিস নাও ও ব্রিটিশ শিক্ষা ও দক্ষতা মূল্যায়ন প্রতিষ্ঠান পিয়ারসনের যৌথ গবেষণা। প্রতিবেদন অনুযায়ী এআই প্রযুক্তি ব্যবসা ও কাজের ধরন আমূল পরিবর্তন আনলেও শক্তিশালী অর্থনৈতিক বৃদ্ধি ও সরকারের বড় বড় উন্নয়ন প্রকল্পের কারণে এই 2 দেশে কর্মসংস্থানের চাহিদা উল্টো আরও বৃদ্ধি পাচ্ছে। উৎপাদনশীলতা বাড়াতে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার সত্ত্বেও দেশ দুটি বড় ধরনের শ্রম ঘাটতির মুখে পড়তে যাচ্ছে বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে।
সৌদি আরবের ক্ষেত্রে সরকারের উচ্চাভিলাষী অর্থনৈতিক সংস্কার কর্মসূচি ভিশন 2030 কর্মসংস্থান বৃদ্ধির প্রধান চালিকা শক্তি হিসেবে কাজ করছে। নির্মাণ, অবকাঠামো উন্নয়ন, পর্যটন, লজিস্টিক্স ও নতুন অর্থনৈতিক অঞ্চলগুলোতে ব্যাপক বিনিয়োগের ফলে আগামী কয়েক বছরে দেশটির শ্রমশক্তির চাহিদা 11.6% বাড়তে পারে। গবেষণায় বলা হয়েছে, যদি এআই প্রযুক্তির মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধির সুযোগ না থাকত, তাহলে সৌদি আরবকে তাদের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অতিরিক্ত 6.5 লাখ কর্মী নিয়োগ দিতে হতো। স্বয়ংক্রিয় ব্যবস্থার সর্বোচ্চ ব্যবহার সত্ত্বেও দেশটিতে উল্লেখযোগ্য জনশক্তির ঘাটতি থেকেই যাবে, যা পূরণে বিদেশি দক্ষ কর্মীদের ওপর নির্ভর করতে হবে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের লোকবল আরও দ্রুত সম্প্রসারিত হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। 2030 সালের মধ্যে দেশটিতে মোট শ্রমশক্তি 12.1% বৃদ্ধি পেতে পারে, যা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মতো উন্নত দেশের তুলনায় কয়েক গুণ বেশি। ডিজিটাল রূপান্তরে সরকারি ও বেসরকারি খাতের জোরালো উদ্যোগের ফলে উৎপাদন, শিক্ষা, খুচরা বিপণন, স্বাস্থ্যক্ষেত্র ও তথ্য প্রযুক্তিতে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। প্রতিবেদন অনুযায়ী এআই মানুষের একঘেয়ে ও গতানুগতিক কাজগুলো সহজ করে দিলেও কারিগরি তত্ত্বাবধান, কাস্টমার সার্ভিস এবং সৃজনশীল সমস্যা সমাধানের ক্ষেত্রে মানুষের প্রয়োজনীয়তা আরও বাড়বে। হাজার হাজার চাকরির বিজ্ঞাপন বিশ্লেষণ করে তৈরি এই গবেষণায় বলা হয়েছে, নির্মাণ, স্বাস্থ্যক্ষেত্র, আতিথেয়তা ও জ্বালানি ক্ষেত্রে বিদেশি কর্মীদের জন্য সুযোগ অব্যাহত থাকবে। বিশেষ করে যাদের কারিগরি প্রশিক্ষণ, বৃত্তিমূলক দক্ষতা ও ডিজিটাল সাক্ষরতা রয়েছে, তারা নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। গবেষণার উপসংহারে বলা হয়েছে, প্রযুক্তি কাজের ধরন বদলে দিলেও শেষ পর্যন্ত বৈশ্বিক অর্থনীতি মানব শ্রমের ওপরই নির্ভরশীল থাকবে। ফলে যেসব দেশ কর্মীদের নতুন প্রযুক্তির সাথে মানিয়ে নিতে দক্ষতা পুনর্গঠন বা রিস্কিলিংয়ে বিনিয়োগ করবে, তারাই ভবিষ্যতে কর্মসংস্থান বাজারে সবচেয়ে বেশি লাভবান হবে। রাজশাহী ওয়ারিয়ার্সের নাজমুল হোসেন শান্তের ঝড়ো ব্যাটিংয়ে সিলেট টাইটান্সকে 292 রানে পরাজিত করেছে। ধীরে শুরু করা শান্ত প্রথম 8 বলে মাত্র 2 রান করার পর ষষ্ঠ ওভারে সায়েম আইয়ুবকে 3টি 4-এ আঘাত করে খেলা ধরেন। ইনিংসের শেষ পর্যন্ত তার ছন্দ অটুট থাকে। শেষ ওভারের 1 বলেই হাজরাতুল্লাহ ঝাজাইয়ের ফিল্ডিং মিসের সুযোগে শান্ত 2 শতকে সম্পূর্ণ করেন। শান্ত 60 বলে 101 রান করেন 10-4 ও 5 ছক্কায়। 2 উইকেট হাতেও মুশফিকুর রহিম ব্যাট হাতে অবিচল থাকেন। 31 বলে 51 রান অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন। শান্ত ও মুশফিক 71 বলে 130 রানের জুটি গড়ে দলকে 191 রানের লক্ষ্য পূরণের পথে এগিয়ে নেন। শেষ পর্যন্ত রাজশাহী 19.4 ওভারে 2 উইকেটে 192 রান করে ম্যাচ জেতে। লক্ষ্য তাড়া করতে নেমে রাজশাহী প্রথম 5 ওভারে 30 রান তুললেও তানজিদ হাসান আউট হন। পাওয়ার প্লের শেষ ওভারে শান্ত টানা 3টি 4 মেরে ইনিংসের গতি আনে। অষ্টম ওভারে শাহজাদা ফারহানকে আউট করার আগে 1-6 ও 4 মেরে দলের অবস্থান শক্ত করেন। 12তম ওভারে শান্ত 36 বলে 50 পূর্ণ করেন। পরবর্তী 3 ওভারে ও মুশফিক 44 রান যোগ করেন। সিলেট টাইটান্সের পক্ষে পারভেজ হোসেন ইমন 25 বলে 36 রান করে এবং আফিফ হোসেনের সাথে 41 বলের 81 রানের জুটি গড়ে ইনিংস এগিয়ে নেন। ইমন 28 বলে 3-4 ও 4 ছক্কায় 50 পূর্ণ করেন। আফিফ 19 বলে 33 রান করেন এবং 65 রান অপরাজিত থাকেন। সিলেটের শুরু দারুণ হয়। পাওয়ার প্লেটে সায়েম আইয়ুব 15 বল খেলে 28 রান করে আউট হন। আফগান ওপেনার হাজরাতুল্লাহ ঝাজাই 20 রানে বড় ইনিংস খেলতে পারেননি। রাজশাহীর পক্ষ থেকে সন্দীপ লামিছেনে 4 ওভারে 38 রান খরচ করে 2 উইকেট নেন। এছাড়া বিনুরা ফার্নান্দো ও তানজিম হাসান সাকিব একজন করে উইকেট নেন। প্রিয় দর্শক, এই ছিল দুপুরের সর্বশেষ সংবাদ। প্রতি মুহূর্তের আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।